প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ন্যারেশন অর্থাৎ উক্তি এর ক্লাস নিয়ে। আমরা কিভাবে সহজে ন্যারেশন শিখতে পারবো তা নিয়ে আমি বিস্তারিত তোমাদের সামনে এখন তুলে ধরব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই ন্যারেশনের সংজ্ঞা। বক্তার কথা বা বক্তব্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করাকেই ন্যারেশন বলে। অর্থাৎ বক্তা যখন কোনো কথা নিজে দেখেছে বা কোনো কিছু নিজে দেখেছে এমনভাবে বর্ণনা করা, অথবা কোনো কিছু শুনেছে এমনভাবে বর্ণনা করাটাই হচ্ছে ন্যারেশন। ন্যারেশনকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, বক্তার কথা বা বক্তব্যকে প্রত্যক্ষভাবে অর্থাৎ হুবহু বা অবিকলভাবে বর্ণনা করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন, হি সেড টু মি আই এম ইয়োর ফ্রেন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংজ্ঞার আলোকে আমরা দেখতে পাচ্ছি বক্তা অনেক পূর্বে অনেক বছর আগে যেভাবে কথা বলে গেছে ঠিক ওইভাবেই ওই কথাটা হুবহু তুলে ধরাটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট ন্যারেশন। দেখো, অনেক পূর্বেই বলে গেছে আই এম ইয়োর ফ্রেন্ড, এই কথাটা অনেক আগে বলে গেছে। দেখো, তার বাইরে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা আছে এটা পাস্ট টেন্সে, কিন্তু ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। অর্থাৎ অনেক আগে বলে গেছে এবং সেটা ইনভার্টেড কমার মধ্যে থাকার কারণে এটা প্রেজেন্ট টেন্সে এখনও অবস্থান করছে। পরের ন্যারেশনটি লক্ষ্য করো, ইনডাইরেক্ট ন্যারেশন। বক্তার কথা বা বক্তব্যকে পরোক্ষভাবে বর্ণনা করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন, হি সেড টু মি দ্যাট হি ওয়াজ মাই ফ্রেন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংজ্ঞা থেকে আমরা জানতে পারলাম বক্তার কথা বা বক্তব্য যখন আমাদের প্রয়োজনে আমরা সেটা পরিবর্তন করে পরোক্ষভাবে যখন জানবো সেটাইকে আমরা বলবো ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন পরিবর্তনে যাওয়ার পূর্বেই আমরা প্রথমেই জেনে নিব সেগুলোর নিয়ম, কিভাবে আমাদের ন্যারেশন পরিবর্তন করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশনের পরিবর্তন জানতে হলে আমাদের প্রথমেই তিনটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে, জানতেই হবে। বিষয় তিনটি হচ্ছে, এক নম্বরেই আসবে সেন্টেন্স, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স। আমরা পূর্বেই দেখেছি অর্থ অনুসারে সেন্টেন্সকে পাঁচটি ভাগে ভাগ করা যায়: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই পাঁচটি সেন্টেন্স সম্পর্কে আমাকে জানতেই হবে। দুই নম্বর বিষয় হচ্ছে টেন্স। টেন্স অর্থাৎ টেন্সের পরিবর্তন। তোমরা মনে রাখবে, প্রেজেন্ট টেন্স থাকলে হবে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে আবার যখন আমরা দেখব পাস্ট ইনডিফিনিট আছে সেটি হবে পাস্ট পারফেক্ট। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরিবর্তন হবে না। তারপরে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে ওটি হবে, অর্থাৎ পরিবর্তন হবে না। আর ফিউচার থাকলে করতে হবে ফিউচার ইন দি পাস্ট, যেটা আমি পূর্বেই টেন্স সম্পর্কে তোমাদের আলোচনা করেছি। আর একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ তোমরা একটা জিনিস এখানে জানতে হবে, ব্যক্তিবাচক প্রোনাউনের পরিবর্তন, যেটা নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোকপাত করছি। টেন্সের পরিবর্তন আমরা দেখে নিই। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমরা দেখতে পাই ডাইরেক্ট ন্যারেশনটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কোনো পরিবর্তন নেই।
যদি আমরা দেখতে পাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ফিউচার টেন্স থাকে, আমাদের করতে হবে ফিউচার ইন দি পাস্ট, অর্থাৎ শ্যাল থাকলে করতে হবে শুড, উইল থাকলে করতে হবে উড, মে থাকলে করতে হবে মাইট, ক্যান থাকলে করতে হবে কুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, অর্থাৎ একটি ব্যক্তিবাচক প্রোনাউন তিন জায়গাতে ব্যবহৃত হতে পারে, একটা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ হিসাবে। দেখো, আই থাকলে সাবজেক্ট হিসেবে আই থাকলে অবজেক্টিভে মি এবং পজিটিভে মাই হবে। উই থাকলে আস, আওয়ার হবে। ইউ থাকলে ইউ, ইয়োর হবে। হি থাকলে হিম, হিজ হবে। সি থাকলে হার, হার হবে। দে থাকলে দেম, দেয়ার হবে। যে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের একটু সমস্যা হতে পারে। দেখো, সাবজেক্টিভও ইউ, অবজেক্টিভও ইউ। যদি আমরা ইউকে দেখতে পাই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটি সাবজেক্ট হিসাবে বসছে, এটি অবজেক্ট হিসাবে বসেছে। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুইটে ইউ এর অর্থ কিন্তু দুই রকমের। এক ইউ মানে তুমি, এক ইউ মানে তোমাকে। যখন আমরা দেখতে পাবো ভার্বের আগে বসেছে অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম হিসাবে, তখন ইউ এর বাংলা হবে তুই। আর যখন আমরা দেখতে পাবো ইউকে অবজেক্ট হিসেবে বসেছে অর্থাৎ ভার্বের পরে বসেছে, তখন ইউ এর বাংলা অর্থ হবে তোমাকে। ঠিক একই রকম এখানে দেখো, অবজেক্টিভ ফর্মেও হার্ড এবং পজিটিভ ফর্মেও হার্ড। তাহলে কখন আমরা বুঝবো তাকে, কখন আমরা বুঝবো তার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুটিই তো থাকতে পারে ভার্বের পরে। তাহলে আমরা কিভাবে জেনে নিব? যদি আমরা দেখতে পাই হার এর পরে কোনো নাউন নেই, তখন আমরা ওই হারের বাংলা অর্থ জেনে নিব তাকে। আর যখন আমরা দেখব যে হারের পরে কোনো নাউন আছে, তাহলে আমরা সেটাকে বলবো তার, অর্থাৎ তার বাংলা অর্থ হবে র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই অন্যান্য পরিবর্তন সমূহ। আমরা যদি ডাইরেক্ট ন্যারেশনে এগুলো দেখতে পাই, ইনডাইরেক্ট ন্যারেশনে এগুলো হবে। অর্থাৎ টুডে থাকলে হবে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে হবে দ্য ডে বিফোর অথবা প্রিভিয়াস ডে, টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দোজ, হেয়ার থাকলে হবে দেয়ার, কাম থাকলে হবে গো, হেন্স থাকলে হবে দেন্স, মাস্ট থাকলে হবে হ্যাড টু, লাস্ট নাইট থাকলে হবে দ্য প্রিভিয়াস নাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে একটি ডাইরেক্ট ন্যারেশনে দুটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে যেটি থাকবে সেটি হবে রিপোর্টিং ভার্ব, এবং ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা ন্যারেশন যখন পরিবর্তনে যাব, সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে, এই রিপোর্টিং ভার্বটি কোথায় আছে এটা আমাকে খুঁজে দেখতে হবে। তোমরা মনে রাখবে একটি ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব থাকতে পারে সেন্টেন্সের শুরুতেই, এবং রিপোর্টিং ভার্ব থাকতে পারে সেন্টেন্সের শেষে। অর্থাৎ কখনো কখনো রিপোর্টিং ভার্ব থাকতে পারে শুরুতে, কখনো কখনো রিপোর্টেড স্পিচ থাকতে পারে শুরুতেই। তো যেটাই হোক, সর্বপ্রথম আমাকে খুঁজে বের করতে হবে রিপোর্টিং ভার্বটা কোথায় আছে। তারপরে রিপোর্টিং ভার্বটি আমাকে দেখতে হবে সেটি কোন টেন্সে আছে। তারপরে চলে যাব রিপোর্টেড স্পিচের কাছে, যে আমরা সেটা নির্ণয় করব সেটি কোন সেন্টেন্সে আছে। অর্থাৎ তাকে জিজ্ঞাসা করব তুমি কোন সেন্টেন্সের আলোকে আছো, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে লক্ষ্য করো, এই সেন্টেন্সটি আমাদের বলে দিচ্ছে যে এটি অ্যাসারেটিভে আছে। তখন আমরা আবার ফিরে আসব রিপোর্টিং ভার্বের কাছে। তাহলে যখন আমরা দেখব রিপোর্টেড স্পিচটি অ্যাসারেটিভ সেন্টেন্সে আছে, তখন রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন না করলেও চলবে। তবে আমরা যদি
সেট টু তুলে দিয়ে তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো টোল্ড। তাহলে দেখো হি টোল্ড হার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করব তখন ইনভার্টেড কমা উঠে যাবে। ইনভার্টেড কমা উঠে ওখানে অবশ্যই একটি কনজাংশন ব্যবহার করতে হবে। সেই কনজাংশনের ব্যবহার আমরা কিভাবে করব একটু সহজেই জেনে নিই। লক্ষ্য করো, অ্যাসারেটিভ বানান এ দ্বারা শুরু, ইন্টারোগেটিভ বানান আই দ্বারা শুরু, ইম্পারেটিভ বানান এর শুরুতেই আই আছে, অপটেটিভ বানানের শুরুতেই ও আছে, এক্সক্লেমেটরি বানানের শুরুতেই ই আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, দেখো ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই আছে আই, তাহলে এই দুটি সেন্টেন্সের ক্ষেত্রে ভিন্ন রকমের কনজাংশন হবে। আর যেগুলোর ক্ষেত্রে মিল নাই, অর্থাৎ অ্যাসারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই তিনটি সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন হিসাবে শুধুমাত্রই ব্যবহৃত হবে দ্যাট। তাহলে এখানে দেখো, যেহেতু উক্ত রিপোর্টেড স্পিচটি অ্যাসারেটিভ, অবশ্যই আমরা এখানে ব্যবহার করব দ্যাট। তারপরে তোমরা অবশ্যই মনে রাখবে, রিপোর্টেড স্পিচের সর্বোচ্চ 4টি জিনিসের পরিবর্তন হয়ে থাকে। সর্বপ্রথম পরিবর্তন হয় সাবজেক্টের, তারপরে পরিবর্তন হয় ভার্ব অথবা টেন্সের, তারপরেই পরিবর্তন হয় পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের, অর্থাৎ যার অর্থ কে অথবা র, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্মের পরিবর্তন হবে। তারপরে পরিবর্তন হবে অ্যাডভার্বের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা লক্ষ্য করি ইনভার্টেড কমা উঠিয়ে আমরা এখানে ব্যবহার করলাম দ্যাট। তারপরেই আমাদের প্রথমেই প্রয়োজন হবে সাবজেক্টের পরিবর্তন। আমরা কিভাবে সাবজেক্টের পরিবর্তন করব? তোমরা লক্ষ্য করো, আই সম্পর্কের 6 জন, অর্থাৎ আই, মি, মাই, উই, আজ, আওয়ার। তারপরে দেখো ইউ সম্পর্কিত, ইউ, ইউ, ইয়োর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি দেখতে পাও রিপোর্টেড স্পিচের মধ্যে আই সম্পর্কিত 6 জনের যে কোনো একজন আছে, তবে তার পরিবর্তন অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে। অর্থাৎ এগুলো যেটাই থাকুক না কেন তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আর যদি ইউ সম্পর্কের কেউ থাকে তাহলে তার পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তোমরা বলতে পারো, স্যার এখানে 2টা ইউ কেন লিখলেন? এক ইউ হচ্ছে সাবজেক্ট হিসাবে থাকতে পারে, আর আরেকটা ইউ থাকতে পারে অবজেক্ট হিসাবে। তাহলে আসো আমরা সহজে পরিবর্তনটা দেখে নিই। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে আই ব্যবহৃত হয়েছে, আই অবশ্যই যাবে রিপোর্টেড স্পিচের কাছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, যে বলবে আমি ওখানে থাকবো না। কারণ আমাদের জীবনের একটা নিরাপত্তা ছিল ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা যেহেতু উঠিয়ে দেওয়া হয়েছে, আমি সেহেতু তোমার কোনো কাজ করতে পারবো না। তখন হি বলছে যে আমি এত কষ্ট করে ভোট করছি, এত কষ্ট করে এই নেতৃত্ব দিয়ে আসছি, এত খরচ করে আসছি, তোমার মতো যদি একটা কর্মী না থাকে আমার কিছু যায় আসে না, আমি সরাসরি ওখানে যে কাজ করব। অর্থাৎ এখানকার সাবজেক্টই হবে এখানকার সাবজেক্ট। তারপরে তোমরা অবশ্যই মনে রাখবে, যেহেতু টেন্সের পরিবর্তন আমরা বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম গোয়িং, অর্থাৎ উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে আমাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। যেহেতু এখানে সাবজেক্ট হি, সেহেতু এখানে ব্যবহৃত হবে ওয়াজ। তারপরে গোয়িং। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে টু। এখানে দেখো ব্যক্তিবাচক র ফর্ম অর্থাৎ পজিটিভ ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে যেহেতু ইউ সম্পর্কের, এটি অবশ্যই পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী।
তাহলে দেখো এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে হার, আর ওখানে পজিটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে ইওর। তাহলে আমরা পূর্বেই দেখেছি হারের বাংলা অর্থ হয় কখনো তাকে, কখনো হয় র। তাহলে কি করে বুঝবো? এখানে লক্ষ্য করো হারের পরে কোনো নাউন নেই, তাহলে এই হারের বাংলা অর্থ হচ্ছে তাকে। আর তাহলে এখানে আমরা ওই হারকেই ব্যবহার করব, দেখো হার। তারপরে এখানে দেখো নাউন হাউজ, হাউজ নাও থেকে দেন ব্যবহার করতে হবে। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখো, এই পূর্বের হারের বাংলা অর্থ হচ্ছে তাকে, কিন্তু এই হারের বাংলা অর্থ হচ্ছে তার, কেননা এখানে হাউস ব্যবহার করেছে একটি নাউন। তাহলে এভাবেই আমরা সহজেই একটি ন্যারেশন পরিবর্তন করতে পারি। আরও কিছু আমরা উদাহরণ দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, উক্ত সেন্টেন্সটি এটিও আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাসারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশন। হি সেড টু মি আই ওয়াজ ইয়োর ফ্রেন্ড, এটাও একটি অ্যাসারেটিভ সেন্টেন্সের। তাহলে আমরা সর্বপ্রথম দেখো সেড পাস্ট টেন্সে পাচ্ছি এবং রিপোর্টেড স্পিচটি আছে অ্যাসারেটিভ, অর্থাৎ আমরা এই সেড টু এর ব্যবহার না করলেও হবে, তবে আমরা টোল্ড ব্যবহার করতে পারি। তাহলে কি করব? হি সেড টু মি। তারপরে আমি পূর্বেই বললাম যে অ্যাসারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে দ্যাট, আমরা ব্যবহার করলাম দ্যাট। তারপরে লক্ষ্য করো এখানকার সাবজেক্ট আই, সে অবশ্যই আসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, অর্থাৎ এখানে ব্যবহৃত হবে হি। তারপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ওয়াজ কোন টেন্সে আছে? আমরা দেখতে পাচ্ছি ওয়াজটি পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে টেন্স পরিবর্তনের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট থাকলে আমাকে অবশ্যই করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট মানেই কিন্তু আমাকে ব্যবহার করতে হবে সাহায্যকারী ভার্ব, প্রথমেই হ্যাড। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম হ্যাড। তারপরেই বলা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়াজ। তাহলে আমরা কি করে ওয়াজের পাস্ট পার্টিসিপল করব? ওয়াজ থেকে কি আমরা ওয়াজেন করব? না, আমরা মনে রাখব যে বি ভার্ব হচ্ছে 8টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এই আমরা যখন দেখব যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই 5টি মূল ভার্ব হিসাবে বসেছে, তার পাস্ট পার্টিসিপলের প্রয়োজন, তার আইএনজি করার প্রয়োজন, তখন অবশ্যই ওই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের সাথে আইএনজি বা পাস্ট পার্টিসিপল না করে ওই বি এর পাস্ট পার্টিসিপল করব। তাহলে যেহেতু ওয়াজ একটি বি ভার্ব, তাই এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তারপরে এখানে ইওর এর বাংলা অর্থ হচ্ছে র, অর্থাৎ পজিটিভ ফর্ম। এ অবশ্যই অবজেক্টের কাছে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি পজিটিভ ফর্ম এবং এটি অবজেক্টিভ ফর্ম। তাহলে একে পরিয়ে দিতে হবে রয়ের ড্রেস, অর্থাৎ মিকে করতে হবে পজিটিভ। তাহলে মিকে পজিটিভ করলে হবে মাই। তারপরে তোমরা একটা বিষয় মনে রাখবে, একটি সেন্টেন্সের শুধু ন্যারেশনের ক্ষেত্রেই নয়, যখনই তোমরা কোনো সেন্টেন্সে পজিটিভ দেখতে পাবে, অর্থাৎ র ফর্ম দেখতে পাবে যার বাংলা অর্থ হবে র, তোমাকে তারপরে অবশ্যই তোমাকে নাউন ব্যবহার করতেই হবে। তাই এখানে আমরা ব্যবহার করলাম ফ্রেন্ড। তাহলে নিশ্চয় তোমরা উদাহরণটা বুঝতে পারলে। যে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স, শি সেড টু হিম উইল ইউ গিভ মি ইয়োর পেন। আমরা যখন দেখতে পাবো রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ আছে, তখন আমরা অবশ্যই সেড টু উঠিয়ে ওখানে ব্যবহার করব আস্কড অথবা ওয়ান্টেড টু নো অথবা ইনকোয়ার্ড অফ। তাহলে আমরা এখানে সর্বপ্রথমেই ব্যবহার করছি শি asked him। তারপরে ওই যে বলেছি ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে
দুইভাবে ভাগ করা যায়, একটি ইয়েস নো কোশ্চেন এবং একটি ডব্লিউএস কোশ্চেন। আমরা যদি দেখতে পাই কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই কোনো হেল্পিং ভার্ব আছে, তাহলে ওইখানে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে অবশ্যই ব্যবহার করব সেখানে ইফ অথবা ওয়েদার। তাহলে লক্ষ্য করো, সর্বপ্রথমই আমরা কনজাংশন হিসাবে ব্যবহার করলাম ইফ, তারপরেই আমার সাবজেক্টের পরিবর্তন প্রয়োজন। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ইউ। ইউ আসবে হিমের কাছে, আমি পূর্বেই বলেছি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইউ পালন করছে সাবজেক্টের দায়িত্ব, আর হিম এখানে আছে অবজেক্ট হিসাবে। তাহলে ইউ আসে হিমকে বলছে যে আমি ওখানে থাকবো না, তখন হিম ওখানে যাবে ইউর দায়িত্ব পালন করতে। যেহেতু ইউটা সাবজেক্টের দায়িত্ব পালন করছে, তাই আমরা অবশ্যই হিমকে সাবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করব, অর্থাৎ হিমকে তৈরি করব সাবজেক্ট হিসাবে হি। তারপরেই দেখো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি উইল একটি ফিউচার টেন্স, তাহলে আমরা উইলের পাস্ট ফর্ম করতে হবে। আমি পূর্বেই বলেছি ফিউচার থাকলে করতে হয় ফিউচার ইন দি পাস্ট। আমরা তাহলে এখানে উইল থেকে করব উড। লক্ষ্য করো, তারপরে আমরা মনে রাখব যখন আমরা কোনো সেন্টেন্সের মোডাল অক্সিলারিজের ব্যবহার করব, পরিবর্তন করব, তাহলে তারপরে মূল ভার্বের পরিবর্তন আর প্রয়োজন নেই। অর্থাৎ এখানে মূল ভার্ব হচ্ছে গিভ, ব্যবহৃত হবে গিভ। তারপরে লক্ষ্য করো, এখানে অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এ যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, অর্থাৎ সি এর কাছে আসবে। যেহেতু মি মানে আমাকে, তার বাংলা অর্থ হচ্ছে কে, তাহলে সিকে তৈরি করতে হবে কে হিসাবে, অর্থাৎ তাকে তৈরি করতে হবে অবজেক্টিভ ফর্ম হিসাবে। তাহলে সি থেকে আমাকে পরিবর্তন করে করতে হবে হার। তারপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইওর মানে তোমার, এটি পজিটিভ ফর্ম। তাহলে এই ইওরটা আবারও আসবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে, এসে তাকে পরিবর্তন করবে। তাহলে যেহেতু এখানে ইওরটা ব্যবহৃত হয়েছে পজিটিভ ফর্ম হিসাবে, আর হিমটা এখানে বসেছে অবজেক্টিভ ফর্ম হিসাবে, তাই হিমকে আমাদের করতে হবে পজিটিভ ফর্ম, অর্থাৎ এখানে আমাদের করতে হবে হিজ। তারপরে আমরা জানি যখনই কোনো সেন্টেন্সের অফর্ম, অবশ্যই তার ডান পার্শ্বে ব্যবহার করতে হবে নাউন, তাই এখানে আমাদের ব্যবহার করতে হচ্ছে পেন। তোমরা হয়তো মনে করতে পারো স্যার এখানে হারের পরে কেন নাউন হলো না? যেহেতু হারের দুইভাবে ব্যবহৃত হয়, হার কখনো কখনো অবজেক্টিভ ফর্মে ব্যবহৃত হয়, কখনো কখনো পজিটিভ ফর্মে ব্যবহৃত হয়। আমি পার্থক্য করতে বলেছি, হারের পরে নাউন থাকলে পজিটিভ ফর্ম, হারের পরে যদি নাউন না থাকে তাহলে অবজেক্টিভ ফর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স। এখানেও আমরা দেখতে পাচ্ছি সেট টু পাস্ট টেন্স আছে এবং রিপোর্টেড স্পিচটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা সেট টু উঠিয়ে এখানেও ব্যবহার করছি আস্কড। লক্ষ্য করো, আই আস্কড হার। লেখার পরে দেখো উক্ত সেন্টেন্সটি ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা এখানে উক্ত ডব্লিউএস কোশ্চেনকেই বা উক্ত ডব্লিউএস ওয়ার্ডকে ব্যবহার করব কনজাংশন হিসাবে, অর্থাৎ হোয়াট। তারপরে অবশ্যই আমাদের এখানে ব্যবহৃত হবে প্রথমেই সাবজেক্টের পরিবর্তন। তাহলে এখানে কি সাবজেক্টটা ইউ আছে, ইউ আসবে দেখো অবজেক্টের কাছে রিপোর্টিং ভার্বের। তাহলে এখানে হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম, ইউ এখানে সাবজেক্টিভ ফর্ম। তাহলে হারকে যখন আমরা সাবজেক্টিভ ফর্মে লিখব, আমরা অবশ্যই সেখানে ব্যবহার করব সি। লেখার পরে আমরা কি করব, দেখো এখানে ডিড হচ্ছে পাস্ট টেন্সের নিদর্শন, আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট। তাই আমরা পাস্ট পারফেক্ট মানেই আমাকে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে হ্যাড। তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে কি মূল ভার্ব হচ্ছে টেল থেকে টোল্ড। টোল্ড। এখানে তোমাদের একটি প্রশ্ন জাগতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্যার আমাদের ডিড কি হলো? আমরা মনে রাখবো যখন কোনো ডব্লিউএস ওয়ার্ডকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করা হয়, অবশ্যই তার ডান পাশে আমরা দেখতে পাই কোনো সাহায্যকারী ভার্ব।
যে এখানে ডিড আসছিল যাতে এই হোয়াটটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারে। এখন কিন্তু আমরা হোয়াটকে ব্যবহার করছি জাস্ট একটা কনজাংশন হিসাবে, আমরা কিন্তু আর ইন্টারগেটিভ রাখবো না। এটাও তোমাদের মনে রাখতে হবে যে ডাইরেক্ট ন্যারেশনের সময় বিভিন্ন রকম সেন্টেন্স হতে পারে, অর্থাৎ অ্যাসারেটিভ হতে পারে, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। কিন্তু আমরা যখন উক্ত সেন্টেন্সগুলোকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব তখন শুধুমাত্রই হবে সেটি অ্যাসারেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমি তোমাদের বোঝাতে চাচ্ছি সকল ক্ষেত্রেই তোমাকে ব্যবহার করতে হবে ফুল স্টপ। তাই আমরা এখানে কি করলাম, এই ডিডকে উঠিয়ে দিয়ে সাহায্যকারী ভার্ব হ্যাড ব্যবহার করছি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টেল থেকে টোল্ড, আর ডিড উঠে গেল। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে মি, তাহলে মি যাবে অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, অর্থাৎ আইয়ের কাছে। আইয়ের কাছে এসে যখন বলছে আমি ওখানে থাকবো না, তখন আই মিকে বলছে কেন তুমি দেখতে পাচ্ছ না আমরা একই বংশের, একই গোত্রের, একই পরিবারের। অর্থাৎ আইকে যখন আমরা অবজেক্টিভ ফর্মে রূপান্তর করব তখন তো মি হবে, অর্থাৎ এখানে আমাকে ব্যবহার করতে হবে মি। তারপরে অ্যাডভার্ব এখানে ব্যবহৃত হয়েছে ইয়েস্টারডে, আমরা এখানে অবশ্যই বলবো দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী সেন্টেন্সটি একটু দেখে নিই। এখানে দেখো সেট টু পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচটা আছে ইন্টারগেটিভ, তাই আমরা সহজেই আমরা লিখছি শি আস্কড মি। লেখার পরে যেহেতু উক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে সাহায্যকারী ভার্ব দিয়ে, তাই আমরা কনজাংশন হিসাবে প্রথমেই লিখলাম ইফ। লেখার পরেই সাবজেক্টের পরিবর্তন, ইউ যাবে মেয়ের কাছে, তাহলে মেয়ের সাবজেক্টিভ ফর্ম হবে আই, আমরা লিখে ফেললাম আই। তারপরে খেয়াল করো ডিড, ডিড হচ্ছে পাস্ট টেন্সের নিদর্শন। আমরা পাস্ট ইনডিফিনিট যখন থাকবে অবশ্যই করব পাস্ট পারফেক্ট, তাহলে এখানে আমরা করব হ্যাড। হ্যাডের পরেই আমাকে করতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যে শিক্ষার্থী বন্ধুরা এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আমাদের ডান। তারপরে দ্য ওয়ার্ক, ওয়ার্ক ইয়েস্টারডে থাকলে কি করতে হবে দ্য প্রিভিয়াস ডে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার হাউ আর ইউ স্যার। এখানে একটি বিষয় লক্ষ্য করো, স্যার আমরা এক সেন্টেন্সের শেষে লিখছি, যখন আমরা কোনো রিপোর্টের স্পিচের ইয়েস, নো, স্যার, প্লিজ ব্যবহার করব অবশ্যই আমাকে কমা ব্যবহার করতে হবে। আমরা উক্ত ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করতে পারি। আমরা যখন শুরুতেই ব্যবহার করব তখন তার পরেই কমা হবে, আর যদি শেষে ব্যবহার করি তাহলে তার আগে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে স্যার ব্যবহার করা হয়েছে অতিরিক্ত সম্মান প্রদর্শনের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন পরিবর্তন করতে যাব রিপোর্টিং ভার্বই আমরা অবশ্যই ব্যবহার করব রেসপেক্টফুলি। তাহলে লক্ষ্য করো এখানে সেট পাস্ট টেন্সে আছে এবং উক্ত রিপোর্টেড স্পিচটি ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে, তাই আমরা এখানে লিখব আস্কড, অর্থাৎ দ্য স্টুডেন্ট আস্কড দ্য টিচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা এখানে স্যার ব্যবহার করেছি তাই এখানে আমরা অবশ্যই উইথ রেসপেক্টফুলি ব্যবহার করব, উইথ রেসপেক্টফুলি। তারপরে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে আমরা এখানে অবশ্যই ব্যবহার করব হাউ। তারপরে এখানকার সাবজেক্ট ইউ যাবে টিচারের কাছে, যেহেতু টিচার পুরুষ মানুষ অর্থাৎ মেল, তাই এখানে আমরা ব্যবহার করব হি। তারপরে কি এখানে ব্যবহৃত হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এখানে করব পাস্ট
ইনডিফিনিট অর্থাৎ ওয়াজ। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো, দ্য স্টুডেন্ট আস্কড দ্য টিচার উইথ রেসপেক্টফুলি হাউ হি ওয়াজ। পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো, শিরিন সেড হোয়েন উইল ইউ কাম হিয়ার রিপন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের শুধুমাত্র সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, এখানে অবজেক্ট নাই। এবং আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচে একটি ব্যক্তিবাচক নাউন অ্যাডিশনাল ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়েছে, আর এখানে অবজেক্ট নাই। তাহলে উক্ত ব্যক্তিবাচক নাউনটি আমরা এখানে ব্যবহার করব অবজেক্ট হিসাবে। তাহলে কিভাবে হবে দেখো, শিরিন asked রিপন। তারপরে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু করা হয়েছে, কাজে ওটি ব্যবহার করব হোয়েন। তারপরে লক্ষ্য করো, এখানকার সাবজেক্টটি হচ্ছে ইউ, যাবে এখানে মনে মনে ধরতে হবে রিপনটা এখানেই ব্যবহৃত হয়েছে। তাই আমরা রিপন যেহেতু ছেলে মানুষ, আমরা এখানে অবশ্যই ব্যবহার করব হি, হোয়েন হি। তারপরে লক্ষ্য করো, উক্ত সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট অর্থাৎ ফিউচার টেন্স, তাই আমরা এখানে ব্যবহার করব উড। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম। এখানে একটি বিষয় তোমাদের মনে রাখা দরকার, এখানে আমি পূর্বেই বলেছি কাম থাকলে গো হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কাম থাকলে গো কামও লিখতে পারবো যদি হিয়ার না থাকতো। তাহলে এখানে কাম হিয়ার কতকগুলো ওয়ার্ডের সাথে কতকগুলো ওয়ার্ড ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমি তোমাকে বলছি কাম হিয়ার, অর্থাৎ হিয়ারের সাথে কাম, কামের সাথে হিয়ার ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমরা তো আর এখানে হিয়ার রাখতে পারবো না, আমাকে হিয়ার থেকে দেয়ার করতেই হবে। তাহলে যখনই হিয়ার থেকে দেয়ার করব, অবশ্যই আমরা সেখানে গোয়ের ব্যবহার করব। কেন নয়, আমরা যদি বলি কাম দেয়ার বিষয়টা মানাই না, কিন্তু আমি যদি বলি যে গো দেয়ার, আমরা তাকে সেখানে ঠেলে দিচ্ছি। তাই এখানে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে গো। তারপরে লক্ষ্য করো দেয়ার। এই পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো, শিফা সেড টু নিপা। এখানে সাবজেক্ট আছে, অবজেক্টও আছে। হাউ হ্যাভ ইউ ডান দ্য সাম মাই ফ্রেন্ড। এখানে দেখো শিফা নিপাকে প্রশ্ন করছে যে বন্ধু তুমি কিভাবে অঙ্কটি করিয়াছো। তাহলে এখানে মাই ফ্রেন্ডকে আমরা অ্যাডিশনাল ওয়ার্ড হিসাবে পাচ্ছি। তাই আমরা যখন এরকম কোনো অ্যাডিশনাল ওয়ার্ড পাবো, অবশ্যই আমরা সেখানে ব্যবহার করব অ্যাড্রেসিং অ্যাজ। তাহলে এটি সেন্টেন্সের শুরুতেই ব্যবহৃত হবে। লক্ষ্য করো, ADDRESSING, অ্যাড্রেসিং অ্যাজ হার ফ্রেন্ড, অর্থাৎ শিফার ফ্রেন্ড, হার ফ্রেন্ড। শিফা asked নিপা। তারপরে লক্ষ্য করো, এখানে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, আমরা এখানে ব্যবহার করব হাউ। তারপরে এখানকার সাবজেক্ট হচ্ছে ইউ, যাবে নিপার কাছে, সেখানে ব্যবহার করব সি। এখানে যদি আমরা ব্র্যাকেটে এন ব্যবহার করি ভালো হয়, তবে ব্যবহার না করলেও কোনো দোষের কারণ নেই, সি। তারপরে যেহেতু উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা করব তাকে পাস্ট পারফেক্ট। হ্যাড ডান দ্য সাম, ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখনই আমরা এরকম সেন্টেন্সে দেখতে পাবো সাবজেক্ট অবজেক্ট পরিপূর্ণ আছে এবং মাই ফ্রেন্ড, মাই ফাদার, সিস্টার, ব্রাদার ইত্যাদি বলে কোনো অ্যাডিশনাল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, অবশ্যই সেন্টেন্সের শুরুতেই অ্যাড্রেসিং ব্যবহার করব। তাহলে দেখো, অ্যাড্রেসিং অ্যাজ হার ফ্রেন্ড শিফা asked নিপা হাউ শি হ্যাড ডান দ্য সাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের সামনে
যে সিঙ্গেল ন্যারেশন নিয়ে আলোচনা করলাম তা কেমন লাগলো লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবে এবং বেশি বেশি শেয়ার করে তোমাদের সকল বন্ধুদের জানার এবং শেখার সুযোগ করে দেবে।